সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার? এদিকে মেসির চোট কতটা গুরুতর? এবং সবশেষে থাকছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সি গ্রুপে ব্রাজিলের কঠিন পরীক্ষা। মরক্কো চমকে দিতে পারে আবারও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ভালোবাসেন, লাইক দিন। আপনার পছন্দের দলকে সাপোর্ট করতে চাইলে কমেন্টসে লিখে জানান আপনার পছন্দের দলের নাম। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার? ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। কোচ কার্লো আনচেলোত্তি যখন একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছিলেন, তখন নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৬ সদস্যের দলের নিজের নাম শুনে পুরো রাত নির্ঘুম কাটান ব্রাজিলিয়ান এই তারকা। দীর্ঘ প্রায় ২.৫ বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে নেইমার আবেগপ্লুত। সাও পাওলোতে এক প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি জানান, স্কোয়াডে ফেরার বিষয়টি মেনে নিতে এবং উপলব্ধি করতে তার অনেক সময় লেগেছে। সেই রাত জুড়ে তিনি নিজের পথ চলার ভিডিও দেখেছেন এবং বারবার আবেগপ্লুত হয়েছেন। স্ত্রী ভ্রুনা বিয়ানকার্দি ও সন্তানদের সঙ্গে কাটানো সেই রাতের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, আমি সকাল 6:30 বা 7টার দিকে ঘুমোতে গিয়েছিলাম। সব ভিডিও দেখছিলাম। আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছিলাম, একই বিছানায় ছিলাম। তারা ঘুমোচ্ছিল এবং আমি প্রত্যেকটি ভিডিও দেখে কেঁদেছি। সাম্প্রতিক বছরগুলোতে চোট এবং শারীরিক সমস্যার কারণে কঠিন সময় পার করতে হয়েছে নেইমারকে। তবে আবারও বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। জাতীয় দলে ফেরার পথ যে সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন এই ফরওয়ার্ড। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, এটা ছিল কঠিন, অনেক কষ্টের, কিন্তু শেষ পর্যন্ত এর ফল ভালোই হয়েছে। এই ভালোবাসা, আবেগ এবং ব্রাজিলিয়ান হওয়ার এই অনুভূতি এবং বিশ্বকাপে আপনাদের প্রত্যেককে প্রতিনিধিত্ব করার জন্য এই কষ্ট সার্থক হয়েছে। এখন পুরো মনোযোগ প্রস্তুতির দিকে রাখছেন নেইমার। সমর্থকদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি ব্রাজিলের সবাইকে তাদের চমৎকার সমর্থন, উৎসাহ এবং প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই। এটা হতে যাচ্ছে খুবই বিশেষ একটি দিন, যেটা আমি সারা জীবন মনে রাখব। আগামী 27শে মে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এরপর 31শে মে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচে 6 জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল, আর 13ই জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এদিকে মেসির চোট কতটা গুরুতর? ইন্টার মায়ামির হয়ে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে পুরো ম্যাচ শেষ করতে পারেননি। 72 মিনিটেই মাঠ ছেড়ে যান তিনি। মাঠ ছেড়ে যাওয়ার সময় তার মুখে উদ্বিগ্ন ভাব দেখে পুরো আর্জেন্টিনার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। 38 বছর বয়সী এই ফরওয়ার্ড তার উরুর পেছনে হাত দিয়ে ইশারা করলে সতর্কতামূলকভাবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি তখন 4-4 সমতায় ছিল এবং 20 মিনিট বাকি ছিল। সত্যিকারের সমস্যা না হলে মেসি নিজে থেকে মাঠ ছাড়তেন না, তা সহজেই অনুমান করা যায়। শেষ পর্যন্ত লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলের গোলে ইন্টার মায়ামি ম্যাচ জিতলেও আলোচনার কেন্দ্রে মেসি, কারণ তার সম্ভাব্য চোট। তবে আর্জেন্টিনা থেকে আসা প্রথম আপডেট ভক্তদের কিছুটা স্বস্তি দিয়েছে। সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, মেসি নিজেই সতর্কতা হিসেবে পরিবর্তনের অনুরোধ করেছিলেন, কারণ তিনি হ্যামস্ট্রিংয়ে হালকা টান অনুভব করেছিলেন। কোনো নির্দিষ্ট আঘাত ধরা পড়েনি, তবে মেসি কোনো ঝুঁকি নিতে রাজি হননি। বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। গত 1 বছর ধরে তিনি বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে উল্লেখযোগ্য কোনো চোট না থাকায় ধরে নেওয়া হচ্ছে যে কোচ লিওনেল স্কালোনি তাকে দলে রাখবেন। তিনি যদি বিশ্বকাপে খেলেন, তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশাপাশি 6ষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের বিরল রেকর্ড গড়বেন। চলতি MLS সিজনে মেসি দ্রুত ফর্মে রয়েছেন। 16 ম্যাচে 12 গোল ও 7 অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ শুরু হবার আগে তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় গোটা আর্জেন্টিনা। এবং সবশেষে থাকছে ফিফা বিশ্বকাপ 2026 সি গ্রুপে ব্রাজিলের কঠিন পরীক্ষা। মরক্কো চমকে দিতে পারে আবারও। 2026 সালের ফিফা বিশ্বকাপ এখন দরজায় করা নাড়ছে। তার ঠিক আগে বিশ্বকাপের সি গ্রুপ নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা কম নেই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর তাদের গ্রুপ নিয়ে বরং আলোচনা না হওয়াটাই অস্বাভাবিক। এই গ্রুপে ব্রাজিল ছাড়াও আছে মরক্কো, স্কটল্যান্ড আর হাইতি। একদিকে ব্রাজিলের মতো বিশ্বজয়ী দল, অন্যদিকে মরক্কোর মতো জায়ান্ট কিলার।
স্কটল্যান্ড ফিরে এসেছে অনেক বছর পরে, আর হাইতি খেলছে তাদের ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপে। নেইমার ফেরার পরও কঠিন পরীক্ষা ব্রাজিলের। ব্রাজিল এবার বিশ্বকাপে আসছে কার্লো আনচেলত্তির কোচিংয়ে। ক্লাব কোচিংয়ে আনচেলত্তি সর্বকালের অন্যতম সেরাদের একজন। শেষ 4 বছরে 2টি চ্যাম্পিয়ন্স লিগের অর্জন আছে তার ঝুলিতে। তবে জাতীয় দল বিচারে অভিজ্ঞতা এবারই প্রথম তার। সেই আনচেলত্তিকে এবার দেওয়া হয়েছে 2026 বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানোর ভার। তিনি দলকে একটু নতুনভাবে গড়েছেন। এবারের দলটা আগের বিশ্বকাপের ব্রাজিলের মতো নয়, সেটা ইতিবাচক দিক থেকে নেতিবাচক দিক থেকেও। সবচেয়ে বড় খবর হলো নেইমার ফিরেছেন। 2 বছরের বেশি সময় পর তিনি আবার ব্রাজিলের জার্সি পরবেন। নেইমারের বয়স এখন 34। সান্তোসের হয়ে শেষ 13টি ম্যাচের মধ্যে 10টিতে তিনি মাঠে ছিলেন। কোচ আনচেলত্তি বলেছেন, নেইমার শারীরিকভাবে ভালো আছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কিন্তু এই নেইমারের জায়গায় বাদ পড়েছেন জোয়াও পেদ্রো। এটা অনেককে অবাক করেছে। জোয়াও পেদ্রো চেলসির হয়ে এই সিজনে 46 ম্যাচে 20 গোল করেছেন। তারপরেও তাকে দলে নেওয়া হয়নি। মজার বিষয় হলো, নেইমারের দলে ফেরার কয়েক সপ্তাহ আগে জোয়াও পেদ্রো নিজেই বলেছিলেন নেইমার ব্রাজিলের জন্য মেসির মতো। তিনি বলেছিলেন নেইমারের বিশ্বকাপে থাকা উচিত। শেষ পর্যন্ত নেইমার দলে এলেন আর জোয়াও পেদ্রো বাদ পড়লেন। বিচিত্র পরিস্থিতি বইকি। এদিকে রদ্রিগো আর এস্তেবাও আগেই বাদ পড়েছেন চোটের কারণে। থিয়াগো সিলভাও বাদ পড়েছেন চূড়ান্ত দল থেকে। ব্রাজিলের আক্রমণ কেমন হবে? ব্রাজিলের আক্রমণের মূল শক্তি হলো ভিনিসিয়াস জুনিয়র। তিনি বাম দিক থেকে খেলবেন। ডান দিকে থাকবেন রাফিনিয়া। তিনি ইউরোপে গত 2 মৌসুম ধরে দারুণ খেলছেন। এই সময়ে ভিনিকেও ছাড়িয়ে গেছেন পারফরম্যান্সের দিক থেকে। এই দুজন মিলে ব্রাজিলের আক্রমণকে প্রাণ দেবেন। মাঝখানে স্ট্রাইকারের ভূমিকায় কে খেলবেন সেটা এখনও পুরোপুরি ঠিক নেই। মাথিউস কুনিয়া, এনড্রিক আর নেইমার তিনজনই এই জায়গায় খেলতে পারেন, কিন্তু তিনজনের খেলার ধরন আবার বেশ আলাদা। কোচ আনচেলত্তিকে এই কঠিন সিদ্ধান্তই নিতে হবে বটে। গ্যাব্রিয়েল মার্টিনেলিও দলে আছেন। তিনি পিচের ওপরের দিক থেকে প্রেস করতে পারেন এবং গোলও করতে পারেন সমান তালে। ব্রাজিলের রক্ষণ কেমন? এবারের ব্রাজিলের রক্ষণ আগের চেয়ে ভালো। মার্কিনিওস আর গ্যাব্রিয়েল মাগালাহেজ মাঝখানে থাকবেন, ওয়েসলি আর আলেক্সান্দ্রো দুই পাশে। কাইও হেনরিক চোটের কারণে দলে নেই, তাই বাম পাশে আলেক্সান্দ্রোকেই খেলতে হবে। সবচেয়ে বড় ঝুঁকি হলো ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলে, আর তার জন্য ফুলব্যাকদের সাহায্য চাই তাদের। সেই ফুলব্যাকরা যখন সামনে উঠে আসেন তখন পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়। প্রতিপক্ষ যদি সেই স্পেস কাজে লাগায় তাহলে বিপদেই পড়তে পারে ব্রাজিল। চ্যালেঞ্জ 1, ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নেইমারকে নিয়ে। নেইমার 2 বছরের বেশি সময় পরে ফিরেছেন, বয়স 34, শরীর আগের মতো নেই। কিন্তু ব্রাজিলের সমর্থকরা তার দিকে তাকিয়ে থাকবেন, মিডিয়াও তাকে নিয়ে লিখবে। দলের মনোযোগ একটা নির্দিষ্ট জায়গায় আটকে যাওয়ার সংখ্যা থেকেই যাচ্ছে। 2, আরেকটা সমস্যা হলো ফরওয়ার্ড হিসেবে কে খেলবেন সেটা এখনও পরিষ্কার নয়। কুনিয়া, এনড্রিক আর নেইমার তিনজনই স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন। তিনজনের আবার 3 রকম খেলার ধরন। বিষয়টা কোচ আনচেলত্তির জন্য অস্বস্তির হতে পারে। 3, রক্ষণের পেছনের ফাঁকা জায়গা আরও একটা চ্যালেঞ্জ সেলেসাওদের। ভিনিসিয়াস আর রাফিনিয়া সামনে থাকলে দুই পাশের ডিফেন্ডাররাও সামনে ওঠেন। তখন রক্ষণে তো বটেই, মাঝমাঠেও স্পেস তৈরি হয়। মরক্কোর মতো দ্রুত প্রতি আক্রমণে ওঠা দল সেই জায়গা কাজে লাগাতেই পারে। কিভাবে চ্যালেঞ্জ উতরে যাবে ব্রাজিল? 1, নেইমারকে পুরো 90 মিনিট না খেলিয়ে বরং বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে ব্রাজিলকে। 30 থেকে 40 মিনিট মাঠে থেকে নেইমার যা করতে পারেন সেটা 90 মিনিট খেলে ক্লান্ত নেইমারের চেয়ে বেশি কার্যকর হবে। কোচ আনচেলত্তি সেটা বুঝেছেন বলেই মনে হচ্ছে। 2, ফরওয়ার্ড হিসেবে কুনিয়াকে প্রথম পছন্দ রাখতে পারে ব্রাজিল। তার গতি বেশ ভালো, গোল করার অভ্যাস আছে, ভালোভাবে দলের কৌশলেও মানিয়ে নিতে পারেন। 3, রক্ষণ আর মাঝমাঠে স্পেসের সমস্যা মেটাতে ক্যাসিমিরো আর গিমারেসকে মাঝমাঠে সতর্ক থাকতে হবে। তারা যখন সামনে যাবেন না তখন ব্যাকলাইন বাড়তি সুরক্ষা দেওয়ার দায়িত্ব মূলত তাদেরই। ব্রাজিলের সম্ভাব্য একাদশ: গোলকিপার আলিসন, ডিফেন্ডার ওয়েসলি, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, আলেক্সান্দ্রো, মিডফিল্ডার রাফিনিয়া, গিমারেস, ক্যাসিমিরো, মার্টিনেলি, ফরওয়ার্ড কুনিয়া, ভিনিসিয়াস। সেট পিস: কর্নার রাফিনিয়া, ব্রুনো গিমারেস, ভিনিসিয়াস, কুনিয়া, নেইমার, পাকেতা। ফ্রি কিক রাফিনিয়া ও নেইমার। পেনাল্টি রাফিনিয়া, ইগোর থিয়াগো, পাকেতা ও নেইমার। মরক্কো কি এবারও চমকে দেবে? মরক্কো এবারের বিশ্বকাপে আসছে মোহাম্মেদ ওয়াহাবির কোচিংয়ে। নতুন কোচ, কিন্তু দলের পরিচিতি পুরনোই আছে। মরক্কো যেভাবে খেলে সে কৌশলটা পরিষ্কার। বল পায়ে না থাকলে জমাট রক্ষণ, আর বল দখলে নিতে পারলে আগুনে গতির প্রতি আক্রমণ, এই তাদের মূলমন্ত্র। এই দলের সবচেয়ে বড় নাম হলো আশরাফ হাকিমি। তিনি ডান পাশ থেকে প্রচণ্ড গতিতে সামনে যান এবং বিপদ তৈরি করেন। ব্রাহিম দিয়াজ মাঝমাঠে সুযোগ তৈরি করেন। এই দুজন মিলে মরক্কোর আক্রমণকে ভয়ঙ্কর করে তোলেন। মরক্কো
4-1-4-1 বা 4-3-3 সাজানো নিয়ে মাঠে নামতে পারে। মরক্কোর আক্রমণ। মরক্কো মূলত পাল্টা আক্রমণে দক্ষ দল। প্রতিপক্ষ বল হারালে মরক্কো সঙ্গে সঙ্গে দ্রুত আক্রমণে ওঠে। তারা ওয়াইড স্পেসে রান নেয়। হাকিমি ও নাসাইর মাজরাউই দুই পাশ থেকে প্রতিপক্ষকে প্রেস করেন। দিয়াজ মাঝখানে ফাঁকা জায়গা খোঁজেন। যে কোনো দলকে চমকে দেওয়ার ক্ষমতা মরক্কোর আছে। প্রতিপক্ষ একটু শৃঙ্খলা হারলেই তারা সুযোগ কাজে লাগায়। মরক্কোর রক্ষণ খুব সংগঠিত। মাঝমাঠ থেকে রক্ষণ সব একসঙ্গে মুভ করে। মিডফিল্ডে তারা খুব একটা স্পেস দেয় না প্রতিপক্ষকে। বল পায়ে রেখে খেলা দলের বিপক্ষে তারা বেশি কার্যকর, কারণ সেই দল যখন রক্ষণে ফাঁকা জায়গা রেখে মরক্কোকে আক্রমণ করতে বাধ্য করে তখন সমস্যায় পড়তে পারে। স্কটল্যান্ড বা হাইতি এই কৌশল নিতে পারে। চ্যালেঞ্জ 1। মরক্কোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন কোচ মোহাম্মদ ওয়াহাবি। আগের কোচ ওয়ালিদ রেগ্রাজি 2022 বিশ্বকাপে দলকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। তার পরিচিত কৌশল আর খেলোয়াড়দের সাথে বোঝাপড়া গভীর ছিল। নতুন কোচের সাথে সেই বোঝাপড়া তৈরি হতে সময় লাগবে। 2। চ্যালেঞ্জ হলো প্রতিপক্ষ যদি লো ব্লক বা বাসপার্ক করে তখন মরক্কো হচকচকিয়ে যায়। মরক্কো পাল্টা আক্রমণে দারুণ, কিন্তু প্রতিপক্ষ যখন ইচ্ছাকৃতভাবে রক্ষণে থেকে মরক্কোকে আক্রমণ করতে বাধ্য করে তখন সমস্যা হতে পারে। স্কটল্যান্ড বা হাইতি এই কৌশল নিতে পারে। 3। সমস্যা হলে স্ট্রাইকারের ভূমিকা। মরক্কোর সামনে একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব দীর্ঘদিন ধরে আছে। এল কাবি স্কোরার হিসেবে মন্দ নন, তবে তার ভিতর ধারাবাহিকতার অভাব। যদি গোলের